আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিবন্ধন করলেও করোনার প্রথম ডোজের টিকা পাচ্ছেন না 14 লাখ মানুষ। দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় আরও 13 লাখ। লকডাউনে মার্কেট শপিং মল খুলে দেয়ায় ক্রেতাদের ভিড় বাড়লেও জমে ওঠেনি কেনাবেচা। সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতারা। মামুনুল হক আরও 7 দিনের রিমান্ডে। মধ্যরাতে জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে হেফাজত ইসলামের নতুন কমিটি। এবং দেশ জুড়ে আরও কয়েকদিন থাকবে তাপদাহ, সহসা মিলছে না বৃষ্টির দেখা, বলছে আবহাওয়া অধিদপ্তর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিবন্ধন করেও এখনই করোনার প্রথম ডোজের টিকা পাচ্ছেন না 14 লাখ মানুষ, আর দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় আরও 13 লাখ। 2 ডোজ টিকা না নিলে শরীরে কতটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রথম ধাপে 1.5 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করে হঠাৎই থমকে গেল সরকারের এই উদ্যোগ। 58 লাখ মানুষকে দেওয়ার পর বন্ধ করে দেয়া হলো টিকার প্রথম ডোজ। সোমবার তারপরও টিকা কেন্দ্রে এসে ফিরে যান অনেকেই। ভ্যাকসিন দেওয়ার জন্য আসলাম, এখন কর্তৃপক্ষ বলতেছে এখানে ভ্যাকসিন আজকে দেওয়া যাবে না, ভ্যাকসিন দেওয়া বন্ধ আছে, প্রথম ডোজ বন্ধ আছে। মোবাইলে মেসেজ আসা মানে আমি কনফার্ম যে আমি ভ্যাকসিন নিতে পারবো, আর এসে যখন দেখবো যে এই পত্রিকাটা উল্টা, স্বাভাবিক তো অন্য কিছু মনে ওঠা স্বাভাবিক। তবে এই অনিশ্চয়তার মধ্যেও যারা দ্বিতীয় ডোজ নিতে পারছেন তারা স্বস্তি জানিয়েছেন। 100% প্রমাণিত না, একটা রেঞ্জের মধ্যে আছে 60 to 90%। তো সেক্ষেত্রে আমরা কিছুটা প্রোটেক্টেড ধরে নিব। একটা মানে বিশ্বাস আছে, আর মনের যে বিশ্বাস এবং মনের যে শক্তি, এটা কিন্তু অনেক বেশি। এটা থাকলে কিন্তু আপনি অনেক কিছুকে জয় করতে পারবেন। 25 এপ্রিল পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন 72 লাখ মানুষ। প্রথম ডোজ নিয়েছেন 58 লাখ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 23 লাখ। এই মুহূর্তে সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে দরকার আরও 35 লাখ ডোজ ভ্যাকসিন, কিন্তু হাতে আছে 22 লাখ। প্রয়োজনের চেয়ে যা 13 লাখ কম। যদিও সরকার বলছে মে মাসের প্রথম সপ্তাহে 20 লাখ ডোজ টিকা আসবে, তবে ভারতের সেরাম থেকে এখনও তা নিশ্চিত করা হয়নি। একটা ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করতেই হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, এখন হচ্ছে যে যদি না হয় বা কি হবে সেই সম্বন্ধে আসলে কিছু বলা যাবে না। প্রথম ডোজ এক ধরনের ভ্যাকসিন এবং সেকেন্ড ডোজ আরেক ধরনের ভ্যাকসিন, এই ব্যাপারে আসলে এখনও গবেষণাধীন। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন, তবে চিকিৎসকরা জানিয়েছেন তাদের ক্ষেত্রে শারীরিক জটিলতা তুলনামূলক কম হচ্ছে। তাই যত বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা যাবে ততই প্রতিরোধ ক্ষমতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনে খুলেছে, ভিড়ও বেড়েছে, কিন্তু রাজধানীর মার্কেট শপিং মলে কেনাবেচা খুব একটা জমেনি। স্বাস্থ্যবিধি মানার কিছু শর্ত পূরণ করলেও বিপণী বিতানগুলোতে সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতারা। নো মাস্ক নো সার্ভিস ঘোষণার তোয়াক্কা করছেন না অনেকে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ক্ষুদ্র দোকানি শফিক ও খোকন মিয়া নিউ মার্কেট সংলগ্ন ওভারব্রিজে প্রায় 10 বছর দোকান পেতে ব্যবসা করছেন। পুঁজি সামান্য, তা দিয়েই সংসার চলে। করোনা ভাইরাসের গেল 1 বছরে তাদের প্রায় নিঃস্ব অবস্থা। এক পিস মালে লাভ হয় 10 টাকা, কোনো রকম চলি, যাইতে যাইতে গাড়ি ভাড়া দিতে শেষ। দিনকাল বহুত কষ্ট করে চলছে, না খেয়ে থাকছে একদিন বাবা। এমন অসংখ্য ক্ষুদ্র দোকানি অভাবের কারণে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ক্রেতার অপেক্ষায় পসরা সাজিয়ে বসেছেন রাস্তা ফুটপাতে। ক্রেতাও আসছেন, কিন্তু বেচাকেনা একেবারেই কম। ক্রেতাদের অনেকেই মাস্ক পরছেন না, মানছেন না সামাজিক দূরত্ব। মাস্ক পরি নেই, গরম লাগে। বাচ্চাদের তো করতে হবে, কেনাকাটা করতে হবে, ওই জন্য আসলাম। আমি আজকে 2টা ঈদের ড্রেস কিনতে এসেছি। কয়েকটি শপিং মলের প্রবেশপথে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম থাকলেও বেশিরভাগ দোকানে বিক্রেতাদের মাস্ক পরার আগ্রহ কম। এই যে মাস্ক আছে, ওই যে অনলাইনে অর্ডার নিতেছি তো
সকাল থেকে পর্যন্ত 160 টাকা বিক্রি হয়ে যায়, কোনো কাস্টমারই নেই। করোনা হলে মারা যায়, এটা হলো উপরে আল্লাহর ইচ্ছা, কিন্তু করোনাতে যারা বাসা আছে তাদেরকে হয় না, এরা কি মারা যায় না? অবশ্যই যায়, আমাদের তো এখন চলতে হবে, খাইতে হবে। তবে লকডাউন আর করোনা সংক্রমণ আতঙ্কে এখন কেনাকাটা কম থাকলেও সপ্তাহখানেক পর ঈদ কেনাকাটা পুরোপুরি জমে উঠবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। মতিঝিল ও পল্টন থানার নাশকতার 2 মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলায় 3 দিন ও সম্প্রতি বাইতুল মোকাররমের সামনে তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিপোর্ট করছেন জিএম তসলিম। মোহাম্মদপুর থানার ভাঙচুরের মামলার রিমান্ড শেষে মতিঝিল ও পল্টন থানার 2 মামলায় 20 দিনের রিমান্ড চেয়ে সোমবার সিএমএম আদালতে মামুনুলকে হাজির করে পুলিশ। এই দিন 2013 সালে শাপলা চত্বরের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা মামুনুল হককে 10 দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে সম্প্রতি বাইতুল মোকাররমের নাশকতার ঘটনায় পল্টন থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা মামুনুল হকের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে এই মামলায় আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা ধর্মের নামে, ইসলাম প্রচারের নামে তারা যে সমস্ত নৈরাজ্যতা, অরাজকতা এবং নাশকতা তারা করেছে, এটা অবশ্যই উদ্ঘাটন হওয়া দরকার। পুলিশ সেই জন্যই এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এবং এই ঘটনা কেন তারা ঘটিয়েছে এবং সেটা উদ্ঘাটন হওয়া দরকার। শুধুমাত্র একটা ভেগেজাহার, এই ভেগেজাহারের ভিত্তিতেই এই মামলাটি হয়েছে, আমি বিজ্ঞ আদালতকে বলেছি। আর যে বাকি মামলাগুলো, সে মামলাগুলো 2013 সালের মামলা, বিগত 7 বছর গুলোর কোনো তদন্ত হয় নাই, কোনো তদন্ত রিপোর্ট নাই। 7টা বছর তদন্ত হলো না, 7টা বছর কোনো চার্জশিট হলো না, তাহলে এই মামলাগুলো কিভাবে রয়েছে? এর আগে গত 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির কয়েক ঘন্টা পরই মধ্যরাতে গঠন করা হয়েছে 5 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি। এতে আহ্বায়ক করা হয়েছে জুনায়েদ বাবুনগরীকে। কমিটির অন্য 4 জন সদস্য হলেন মুহিবুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদি, সালাউদ্দিন নানুপুরি ও মিজানুর রহমান চৌধুরী। রোববার রাত 2:30টার দিকে প্রথমে 3 সদস্যের কমিটি গঠনের পর ভোর 4টার দিকে সালাউদ্দিন নানুপুরি ও মিজানুর রহমান চৌধুরীকে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়। কমিটির সদস্য হিসেবে আজ আরও কয়েকজনের নাম ঘোষণার কথা রয়েছে। এরপর আহ্বায়ক কমিটি কাউন্সিলের মাধ্যমে সারা দেশে নতুন কমিটি গঠন করবে। এর আগে রোববার রাত 11টার দিকে ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী। এ সময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। করোনা সংকট থেকে উত্তরণে উন্নত দেশ, উন্নয়ন অংশীদার এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকাপের ৭৭তম অধিবেশনে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, এই অঞ্চলের শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য কার্যকর নীতি গ্রহণ করতে হবে। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। Bangladesh is hosting over 1.1 million forcefully displaced Rohingyas from Myanmar. We urge the international community to remain focused on this issue for a viable solution through sustainable repatriation.
রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকারি হেফাজতকে দিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করে বলেন, হেফাজতের সাথে বিএনপিকে জড়িয়ে মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ সময় করোনা ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, একটি দেশ থেকে শুধুমাত্র একটি কোম্পানির মাধ্যমে ভ্যাকসিন আনার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে ভ্যাকসিন সংকট তৈরি হয়েছে। সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে মানুষের জীবন জীবিকা ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেন ফখরুল। গ্রেফতারকৃত হেফাজত নেতৃবৃন্দকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে তাদের থেকে তথাকথিত মিথ্যা স্বীকারোক্তির বরাত দিয়ে এই জঘন্য মিথ্যাচার চালানো হচ্ছে। পুরো ক্রাইসিসটা তৈরি করেছে সরকার। এই ক্রাইসিসটা তৈরি করে তারা ফায়দা নিচ্ছে, যার ফলে আমরা দেখছি যে লকডাউনে যে করেছে, আমি বলেছিলাম ক্র্যাকডাউন অন দ্য অপোজিশন। আপনি দেখেছেন আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে, যেখানে বিএনপি কোনো মতেই এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত নয়। দেশ জুড়ে আরো কয়েকদিন থাকবে তাপদাহ, সহসা মিলছে না বৃষ্টির দেখা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে গত কয়েকদিনের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। একদিকে প্রখর রোদ, অন্যদিকে নেই বৃষ্টির দেখা। আবহাওয়ার এই নিষ্ঠুর আচরণে অতিষ্ঠ নগরবাসী। অসহনীয় গরমের কারণে শ্রমজীবী খেটে খাওয়া মানুষগুলোর কষ্টের যেন শেষ নেই। রিকশা চালক আলিমুদ্দিন প্যাডেল ঘুরিয়ে যতটা না ক্লান্ত, তার চেয়ে অধিক ক্লান্ত অসহ্য গরমে। কাজের ফাঁকে সুযোগ পেলেই একটু প্রশান্তির আশ্রয় খুঁজছেন তিনি। এমনি তো করোনা সমস্যা, আর গরমে আর জীবন আরো অতিষ্ঠ। করোনার ভিতরে অনেক কষ্টে আছি, যে রোদ চলতে আছে, রোদের ভিতরে আরো কষ্টের ভিতরে আছি। এই রিক্সা চালাটা আমার খুবই কঠিন বাজি গেছে। এই গরম তো রিক্সা চালাইতে পারি না। ইট পাথরে ঘেরা আর যান্ত্রিক এই নগরীতে গরমের তেজ একটু বেশি। গরমের কারণে রাতে ঘুমাতে পারেননি এই খেটে খাওয়া মানুষগুলো, তাই গাছের তলায় প্রশান্তির এই ঘুম। প্রচণ্ড গরম বেড়েছে। গরম বাড়ার কারণে আমার মনে হয় না লাস্টে 10 বছর আমি এত তাপমাত্রা দেখেছি ঢাকা সিটিতে। এই গরমের জন্য আমাদের কোথাও বসা যাচ্ছে না। চারিদিকে বিল্ডিং, কলকারখানা এবং রাস্তাঘাটে ভয়াবহ গরম আমরা এখানে ফিল করতেছি। এদিকে তাপমাত্রা বাড়ায় নাজেহাল রাস্তার খেটে খাওয়া পথ শিশুদের। গরম সহ্য করতে না পেরে নিজের কাজ রেখে একটু প্রশান্তির জন্য সময় কাটাচ্ছেন লেকের পানিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, তীব্র তাপদাহ চলবে এই মাস জুড়ে। এই তাপদাহটা আরও 2 দিন পর্যন্ত মোটামুটি অব্যাহত থাকবে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। এই মাসের শেষের দিকে, বিশেষ করে 29 বা 30 তারিখের দিকে কোথাও কোথাও হয়তো কিছু মেঘ আসবে, সেখান থেকে কিছু কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আবার ওই মে মাসের প্রথম দিক দিয়ে, বিশেষ করে 1 তারিখ বা 2 তারিখে দেশের বিভিন্ন অংশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। 2 সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেছে ভারতের সাথে দেশের সব সীমান্ত। ফলে এসব স্থলবন্দর দিয়ে যাতায়াত বন্ধ হলো পাসপোর্টধারী যাত্রীদের। তবে সচল রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল 6টায় বেনাপোল চেকপোস্ট সিলগালা করা হয়। এদিকে 14 দিন সীমান্ত বন্ধ থাকার খবর পেয়েই দুদেশে আটকে পড়া যাত্রীরা গতকাল থেকে দল বেঁধে ছুটতে থাকে সীমান্তের দিকে। ভারতের পেট্রাপোল সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন 2 শতাধিক বাংলাদেশি। বেনাপোলে আটকা পড়েন 60 জন ভারতীয়। বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, আটকা পড়া যাত্রীদের দেশে ফেরত আনার বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও। সেখানেও আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও দুপাশে আটকা পড়ে রয়েছেন শতাধিক যাত্রী, যাদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থী। এছাড়া শেরপুরের নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ও দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকেও যাত্রীদের আসা যাওয়া বন্ধ রয়েছে। টানা 5 দিন ধরে ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গতকাল 2 সপ্তাহের জন্য ভারতের সাথে সব সীমান্ত বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনা মন্দায় জীবিকা রক্ষায় জীবন যেন ঝুঁকিতে না পড়ে সেদিকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে বৈশ্বিক এ ভাইরাস মোকাবেলায় টিকা গ্রহণ ও সচেতনতার বিকল্প নেই। এটিএন বাংলা টকশো মুক্ত মত অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপকারভোগীর জন্য 35 লাখ থেকে বাড়িয়ে 1 কোটি করার দাবি জানান। আর অর্থ সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতি রোধে সরকার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিস্তারিত শারফু আলমের রিপোর্টে।
জীবিকা না জীবন, কোনটি আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ? আসলে আমরা বলে থাকি জীবন আগে না। করোনাকালে জীবন ও জীবিকা নিয়ে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান মুক্তমত। হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় এবারের পর্বে অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আলোচনায় উঠে আসে করোনা মন্দায় জীবন বাঁচানোর চ্যালেঞ্জ প্রসঙ্গ। এই যে প্রণোদনা প্রদান করার কথা 35 লক্ষ পরিবারকে বলা হচ্ছে, সেই 35 লক্ষ পরিবারের পরিবর্তে আমরা মনে করি 1 কোটি পরিবারকে কিভাবে প্রণোদনা দেওয়া যায় সেদিকে চিন্তা ভাবনা করা দরকার। যত হয় তত ভালো, কিন্তু আমাদের তো সামর্থ্যের একটা সীমা আছে, এক নম্বর। দ্বিতীয় হলো জনগণের অর্থ। জনগণ মুখে হয়তো কিছু বলছে না, কিন্তু দেখছে কোথায় অর্থটা যাচ্ছে। ব্যাপক জনগোষ্ঠী যেন মনে করে বা বুঝে কনভিন্সড হয় যে আমরা সঠিক জায়গায় দিচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য খুবই এসেনশিয়াল। সহায়তা প্রদানে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি যাতে না হয়, সরকারকে সেদিকে নজর রাখার কথাও বলা হয় অনুষ্ঠানে। এই প্রণোদনা প্রদান করতে গিয়ে যাতে অস্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতি জনপ্রতিনিধির দ্বারা স্বজনপ্রীতি যাতে না ঘটে সেদিকে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদের ইউনো বা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ইত্যাদি তারা আরো অ্যালার্ট হবে, সাবধান হবে, এবং আমি আশা করি আগেরবার থেকে ভালো হবে। তবুও এরপরেও সামান্য কিছু হয়তো ওয়েস্ট হবে, ইয়ে হবে, যেটা বলা হয় দুর্নীতিও হবে। এইগুলা কিছুটা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। ব্যাংক ও সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সংবাদকর্মী, বেসরকারি খাতের স্বাস্থ্যকর্মী, পোশাক খাতের কর্মী সহ করোনায় ফ্রন্টলাইনার কারো মৃত্যু হলে ক্ষতিপূরণের ব্যবস্থা রাখার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 32 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 20 টাকা 17 পয়সা। আগামী 22 জুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 19 মে। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চলতি বোরো মৌসুমে সরকার 11.5 লাখ মেট্রিক টন চাল ও 6.5 লাখ মেট্রিক টন ধান কিনবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ধান সংগ্রহ 28 এপ্রিল থেকে এবং চাল সংগ্রহ 7 মে থেকে শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও বলেন, 40 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, 39 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল ও 27 টাকা কেজি দরে 6.5 লাখ মেট্রিক টন ধান কেনা হবে। গত বোরো মৌসুমে 6 লাখ মেট্রিক টন ধান ও 11 লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। এবার আন্তর্জাতিক সংবাদ। মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে গত 5 দিন ধরে শীর্ষে রয়েছে ভারত। গত 24 ঘন্টায় দেশটিতে 3,52,991 জন মানুষ মারা গেছেন, 2,812 জন। গতকালও 3.5 লাখ শনাক্ত হয়, বিশ্ব রেকর্ড গড়ে জনবহুল এ দেশটি। ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনা সংক্রমণ শুরুর পর এরকম ভয়াবহ অবস্থা কেউ দেখেনি। টাইমস অফ ইন্ডিয়ার খবরে জানানো হয়, সংক্রমণ রোধে উত্তরাখণ্ডের কোটদার ও স্বর্গাশ্রম এলাকায় আজ থেকে 3 মে পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। দিল্লিতে চলছে আরও 1 সপ্তাহের লকডাউন। এ পরিস্থিতিতে ভারতকে সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য। ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সহ 600-রও বেশি চিকিৎসা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সাথে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠাতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও। টুইট বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দুর্দিনে তাদের পাশে ছিল ভারত, ভারতের এই দুঃসময়ে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এদিকে ভয়াবহ সংক্রমণের মধ্যেও পশ্চিমবঙ্গের 34টি আসনে চলছে বিধানসভা নির্বাচনের 7ম দফার ভোট গ্রহণ। সেখানেও স্বাস্থ্যবিধি না মেনে অসংখ্য মানুষ ভোট দিচ্ছেন কেন্দ্রে। এবার জানাবো ইফতারের সময়সূচি।
এবার জানিয়ে দিচ্ছি ঢাকা সহ 7 বিভাগীয় শহরের আজকের ইফতারের সময়সূচি। ঢাকায় ইফতার সন্ধ্যা 6টা 29 মিনিট, রাজশাহীতে 6টা 37, চট্টগ্রামে 6টা 22, সিলেটে 6টা 25, খুলনায় 6টা 32, বরিশালে 6টা 28, রংপুরে 6টা 37 এবং ময়মনসিংহে সন্ধ্যা 6টা 31 মিনিট। এবার পার্টেক্স খেলার খবর। ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা রেসে এগিয়ে গেল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে স্যামুয়েল চুকওয়েজের গোলে 26 মিনিটে পিছিয়ে পড়ে কাতালানরা। 2 মিনিটের ব্যবধানে সে গোল শোধ দেয় আঁতোয়া গ্রিজম্যান। এরপর 35 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। অন্য ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলে জিতেছে অ্যাথলেটিকো বিলবাও। জয়ী দলের হয়ে গোল করেন রেমিরো আর মার্টিনেজ। মাদ্রিদের হয়ে 1 গোল শোধ দেন স্টিফেন শেভিচ। এতে 33 ম্যাচ শেষে 73 পয়েন্ট সিমিওনের দলের। 1 ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট 71। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নিবন্ধন করলেও করোনার প্রথম ডোজের টিকা পাচ্ছে না 14 লাখ মানুষ। দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় আরো 13 লাখ। লকডাউনে মার্কেট শপিং মল খুলে দেয়ায় ক্রেতাদের ভিড় বাড়লেও জমে ওঠেনি কেনাবেচা। সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতারা। মামুনুল হক আরও 7 দিনের রিমান্ডে। মধ্যরাতে জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে হেফাজতে ইসলামের নতুন কমিটি। এবং দেশ জুড়ে আরও কয়েকদিন থাকবে তাপদাহ। সহসা মিলছে না বৃষ্টির দেখা, বলছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।